পাকিস্তানের প্ল্যানিংটা আর একটু বেটার হতে পারে। এটা কোনো বল, নতুন বলের বোলার কখনো, অনেক ভাই তো ফাস্ট বোলার ছিলেন, আপনি কখনো বল করবেন এরকম প্রথম বলটা, যে অভিষেক শর্মা টিপিক্যাল যে উইক জোনের কথাটা আমি বারে বারে ম্যাচের পর ম্যাচ বলে আসছি, এইরকম একটা এফোর্ট কিন্তু গতকালকে তারা মানে নিতে পারতেন, এবং যেহেতু ভারতের রানের চাপ ছিল। প্রতীক ভাই, আমরা গতকালকে পাকিস্তানের ফার্স্ট যদি বলি ব্যাটিংটা দেখে কিন্তু 10 ওভার পর্যন্ত একটা ভালো আশা ছিল, যে আমরা সবাই বলছিলাম যে ইন্ডিয়া যে ব্যাটিং লাইন আপ এটা আসলে যে কোনো দলের জন্য খুব ভয়ঙ্কর আর কি। তো আমরা চিন্তা করছিলাম যে 200-এর কাছাকাছি একটা রান যদি যায়, সেক্ষেত্রে ইন্ডিয়া যখন চেস করতে নামে একটা লড়াই অন্তত আমরা দেখতে পারি। কারণ সূর্যকুমার যাদব তার প্রেস কনফারেন্সে বলছে যে যদি কোনো দল 10টা ম্যাচ খেলার পরে 5টা 6টা কিংবা 6টা 4টা যদি এরকম কম্প্যারিজন থাকে, তখন সেটাকে বলা যায় যে দ্বৈরথ কিংবা কম্পিটিশন। কিন্তু যদি 10টা ম্যাচ খেলায় 9-1 থাকে কিংবা এই টাইপের রেশিও থাকে, এটা কম্পিটিশন বলা যায় না। সো সেই হিসাবে আমরা হয়তো চিন্তা করতেছিলাম যে এটা কম্পিটিটিভ একটা ম্যাচ হতে যাচ্ছে। সেখান থেকে লাস্টের 10 ওভারে মাত্র 80 রান। এখানে কি পাকিস্তান হেরেছে, নাকি যেটুকু রান করেছে ওর উপরে আসলে ইন্ডিয়ান যে ব্যাটিং লাইন আপ, এটা আসলে কারোর জন্যই খুব সুখকর না, যে শুরুতে অভিষেক শর্মা এবং শুভমান গিলের যে স্টার্ট, আপনার কাছে কি মনে হয়? এখন অভিষেক শর্মা, শুভমান গিল তো হিউম্যান বিং, নিশ্চয়ই তাদের কিছু দুর্বলতা রয়েছে বা উইকনেস রয়েছে, সেটা নিয়ে আপনি স্টাডি কতটা করছেন এটা কিন্তু আসলে একটা অনেক বড় বিষয়। আমরা দেখেছি যে ওমানের সাথে ইন্ডিয়া লাস্ট যে ম্যাচটা খেলে, সেখানে কিন্তু তাদের শুভমান গিল এবং অভিষেক শর্মা দুজনকে নিয়ে প্রপার প্ল্যানিং ছিল। আপনি ফয়সাল শাহ ডেলিভারিতে শুভমান গিলের ডিসমিসালটা যদি দেখে থাকেন, সেটা থেকে বোঝা যায় কিন্তু যে তাদের প্ল্যান ছিল এবং এটা এক্সিকিউট করার কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল তাদের বোলারদের মাঝখানে। আমি ফার্স্ট অফ অল পাকিস্তানের ব্যাটিং ইনিংসে আসি। পাকিস্তান কিন্তু বেশ ভালো ব্যাট করেছে কালকে, এটা আমাদের স্বীকার করতে হবে। এই ধরনের উইকেটে ইন্ডিয়ার মতো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে 170 ঊর্ধ্ব রান করা, এটা প্রশংসার দাবিদার। এই রানটা আরো বড় হতে পারতো যদি ফাকার জামানের বিতর্কিত আউটটা না হতো। ওখানেই আসলে পাকিস্তানের 20 থেকে 25টা রান কম হয়ে গেছে, এবং ইনিশিয়ালি যে একটা মেন্টাল ব্রেকডাউন, ওটা থেকে কিন্তু পাকিস্তানের বের হয়ে আসতে কিছুটা সময় নিয়েছে। তারপর আপনাকে ক্রেডিট দিতে হবে সাহেবজাদা ফারহান এবং সাইম আইয়ুব, দুজনই জাতীয় দলে নতুন। ওখানে কিন্তু তারা ভেঙে না পড়ে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করেছে। এটা ধরেন আমরা অস্ট্রেলিয়াতে লাস্ট যে টি20 ওয়ার্ল্ড কাপটা হলো, ওখানে সাকিব আল হাসানের উইকেটটা বিতর্কিত আউটটা হওয়ার পরে কিন্তু বাংলাদেশ কলাপস করে ফেলে, সেখান থেকে কিন্তু ম্যাচ আর কখনো ছিল না। বাট সাহেবজাদা ফারহান আর সাইম আইয়ুবের কিন্তু এই জিনিসটা কালকে প্রশংসা করার যোগ্য, যে এরকম একটা বিতর্কিত সিদ্ধান্ত, বিতর্কিত না আমি বলবো যে পাকিস্তানের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের পরেও তারা কিন্তু আসলে ওখান থেকে বুকচিতে লড়াই করে গিয়েছে। এবং সাহেবজাদা ফারহান কিন্তু আবারও ভালো খেলেছেন। আমি অনেক দিন ধরে বলে আসছিলাম যে ওনাকে আসলে ন্যাশনাল টিমে নিয়মিত যেন খেলানো হয়, কজ হি হ্যাজ গট দ্য এক্স ফ্যাক্টর। 45 বলে উনি 58 রানের ইনিংস খেলেছেন, এবং সবচেয়ে দুর্দান্ত যে বিষয়টা লেগেছে তার আমার ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচ বলি আর পরের এই ম্যাচটা বলি, দুটো ম্যাচে বুমরার বিরুদ্ধে কিন্তু সাহেবজাদা ফারহানকে আমরা অনেক সফল দেখেছি। দুটো ম্যাচের কোনোটাতেই ওনাকে ডিসমিস করতে পারেনি জাসপ্রীত বুমরা। আর জাসপ্রীত বুমরার ইনকামিং ডেলিভারিগুলো খুব ভালো মতো নেগোশিয়েট করেছেন, এবং আপনি যদি বলেন যে মিড উইকেটের উপর দিয়ে যে বাউন্ডারিগুলো বের করা, এই কাজটা কিন্তু সাহেবজাদা ফারহান খুব ভালো মতো করতে পেরেছেন। এর একটা বড় কারণ আমার মনে হচ্ছে কি যে তার ব্যাকলিফট পজিশনটা, আমার মনে হচ্ছে যেটা টুয়ার্ডস থার্ড ম্যানের দিকে থাকছে, তার ব্যাকলিফটটা অনেক ব্যাটারের কিপার বরাবর থাকে বা স্লিপ বরাবর থাকে, মানে ব্যাকলিফটটা আর একটু ওয়াইড রেঞ্জ থেকে আসছে, সেক্ষেত্রে ইনকামিং ডেলিভারিগুলো খেলতে অনেক ইজি হয়েছে সাহেবজাদা ফারহানের। তো এই ফেজটা পর্যন্ত কিন্তু সাহেবজাদা ফারহান খুব ভালো খেলেছে, এবং পাকিস্তানের প্রথম পাওয়ার প্লে শেষে সংগ্রহ ছিল 55 রান 1 উইকেট। সো এখানে কিন্তু পাকিস্তানকে আপনার A+ মার্ক দিতে হবে যদি পাওয়ার প্লের কথাটা আসে। কিন্তু আমি গতকালকেও বলছিলাম যে ধরেন একটা ভালো শুরু করলো, কিন্তু মিডল অর্ডার্সে তাদেরকে ক্যারি ফরওয়ার্ড কে করবে, ইস্যুটা আসছে ওখানেই। এবং গতকালকে কিন্তু পাকিস্তান তাদের যে অ্যাভেলেবল রিসোর্স রয়েছে তারা কিন্তু সেটা চেষ্টা করেছে, তারা হাসান নাওয়াজকে ড্রপ করেছে। এবং আমি ওইখানেই আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে আমরা জানি যে সালমান আলী আগা ক্যাপ্টেন এবং সে একটু স্লো ব্যাটিং করে, তার আমি গতকালকে দেখছিলাম তার অ্যাভারেজ হচ্ছে 110 স্ট্রাইক রেট, হ্যাঁ স্ট্রাইক রেট 111। সো এর থেকে তো বেটার স্ট্রাইক রেটে ব্যাট করেন মোহাম্মদ হারিস, তাহলে তাকে কিন্তু ব্যাটিং এর সুযোগ না দিয়ে সালমান আলী আগাকে যতই আমি দু একটা সিকোয়েন্স অফ করে দিয়ে তাকে ব্যাটিং এ না নেমে আমি তো তাকে একবারই লাস্টে রাখতে পারতাম, কারণ তখন অলরেডি রান ডিমান্ড করছে এবং একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে। মোহাম্মদ হারিসকে কেন প্রমোট করা হয়নি? আচ্ছা, এটা আমি একটু বলি যে মোহাম্মদ হারিস তো নর্মালি
নাম্বার 3 বা 4-এ ব্যাট করে থাকেন, কিন্তু যেহেতু পাওয়ার প্লেতে জাসপ্রীত বুমরা 3টা ওভার বোলিং করছেন এবং আমার মোহাম্মদ হারিসের প্রথম ম্যাচে যে ডিসমিসালটা ছিল বুমরার বিরুদ্ধেই, সেখানে আমার মনে হয়নি যে হি হ্যাজ গট দ্য প্রপার টেকনিক টু সার্ভাইভ এগেইনস্ট জাসপ্রীত বুমরা। তার মূল কারণ হচ্ছে এটাই ছিল যে ইনকামিং যে ডেলিভারিগুলো আছে মোহাম্মদ হারিসের যে ব্যাকলিফটটা শুরু হচ্ছে কিপারের পেছন থেকে, সেই ক্ষেত্রে ইনকামিং বলগুলো খেলতে গেলে ওনার এলবিডব্লিউর ক্যান্ডিডেট হওয়ার একটা বড় চান্স থাকছে। তো এটা বুঝেই আমি গতকালকে বলেছিলাম যে ওনাকে একটু নিচে ব্যাট করানোর কথা, এবং পাকিস্তান টিম ম্যানেজমেন্ট কিন্তু এই সিদ্ধান্তে গিয়েছে। এখন আমি সেটাতেই আসি যে হাসান নওয়াজকে তারা ড্রপ করেছে, হুসেন তালাতকে তারা ইনক্লুড করেছে, দ্যাট ওয়াজ এ গুড মুভ। কিন্তু আসলে টুর্নামেন্টের মাঝখানে এসে এরকম পর্যায়ে পারফর্ম করাটা একটু কঠিন, সেটাই আসলে গতকালকে হয়েছে। বাট তাদের একটা প্ল্যান ছিল, হুসেন তালাতকে তারা নাম্বার 4-এ খেলিয়েছে। সালমান আলী আগার ক্ষেত্রে বলি, উনি কিন্তু স্পিনটা বরাবর ভালো খেলে থাকেন। আপনি যদি পিএসএল ওনার রেকর্ড দেখেন, স্পিনটা কিন্তু ভালোই খেলেন। সেখানে থেকে হয়তো উনি নিজেকে মোহাম্মদ হারিসের আগে প্রমোট করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পাকিস্তান গতকালকে যে কাজটা খুব ভালো করেছে, মোহাম্মদ নওয়াজকে তারা নাম্বার 5-এ ইনক্লুড করেছে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে নওয়াজ এমন টাইপের একজন ব্যাটার যাকে একটু বেশি বল খেলার সুযোগ দিতে হবে, এবং কিন্তু ফাহিম আশরাফকেও কিন্তু গতকালকে তারা টিম ইনক্লুড করেছে, এবং উনি লাস্টে কিন্তু একটা দুর্দান্ত ইনিংস, না হলে আসলে 170 হতো না। ঠিক না, 170 আপনি যদি একটা ইনিংসে 160 প্লাস স্কোর করতে চান, আপনার লোয়ার ডাউন দেওয়ার এরকম পারফরমেন্স লাগবে। এবং পাকিস্তান তাদের ব্যাটিং প্ল্যানিং ওয়াইজ কিন্তু কালকে দুর্দান্ত ছিল। শুধুমাত্র ফাকার জামানের উইকেটটা তাদের বিরুদ্ধে না গেলে দে কুড হ্যাভ ইজিলি স্কোরড 190 প্লাস টু 200। আমার কাছে দুইটা অপশন মনে হয়েছে। আমার কাছে একটা অপশন যেটা আপনি বললেন যে ফাকার জামানের ওই মোমেন্টামটা পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা ছিল। এরপরে যদি আমি বলি যে আমার কাছে সেকেন্ড অপশন যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি সালমান আলী আগাকে আরেকটু ড্রপ করে দিয়ে যদি ওখান থেকে একটু হারিসকে এবং ফাহিম আশরাফকে একটু বেশি সুযোগ দেওয়া যেত, হয়তো রানটা আরেকটু বাড়তে পারতো। আমার কাছে মানে অ্যাজ এ পয়েন্ট অফ ভিউ আমার মনে হয় কি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের যে ভাবনাটা ছিল যে পরপর বিশেষ করে সাহেবজাদা ফারহানের উইকেটটা পড়ে যাওয়ার পরে তাদের মনে একটা ভীতি ঢুকে গিয়েছিল যেখান থেকে খুব দ্রুত তারা কলাপস করবে কিনা। ছোট্ট একটা রিকভারির জন্য মেবি তখন আপনার সালমান আলী আগার মোহাম্মদ নওয়াজ আসলে ক্রিজে ছিলেন, এবং যেটার কারণে কিন্তু ফাহিম আশরাফ আসলে লাস্টে ফ্লারিশ করতে পেরেছে। আসলে ঘটনা ঘটে যাওয়ার পরে যে অনেক কথা মাথায় আসে, বা আপনি দেখবেন যে দুই বন্ধু যখন দাবা খেলে পাশ থেকে কিন্তু মনে হয় যে এই মুভটা তুমি দিতে পারতা। সো ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় না যে পাকিস্তান এর থেকে বেশি খুব কিছু আর করতে পারতো, বা খুব কিছু করার তাদের অপশন ছিল। আসল কথাটা সে বোলিং এর ক্ষেত্রে, বোলিংটা কালকে মানে যেন তেন বোলিং ছিল। এই ধরনের টার্গেট আসলে ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইনআপের জন্য খুব বড় নয়। তো অভিষেক শর্মা এবং শুভমান গিল এই দুজনকে আপনার শুরুতে অবশ্যই ফেরাতে হবে। আপনি শাহিন শাফরিদের প্রথম ডেলিভারিটা দেখেন, এটা কোনো বল, নতুন বলের বোলার, কখনো অনেক ভাই তো ফাস্ট বোলার ছিলেন, আপনি কখনো বল করবেন এর প্রথম বলটা? এটা দেখে তো মানে আমি অবাক হয়ে গিয়েছি যে এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা একজন বোলার, আর অভিষেক শর্মার মানে এই জায়গার বা এই রিজনের বলগুলো তার জন্য ব্রেড অ্যান্ড বাটার। শাহিন আশরাফ চৌধুরী যেটাকে বলেন ডাল ভাত শট, এরকম রিজনে আপনি বল অফার করলেন। আর একটা ব্যাটসম্যান যখন ব্যাটের সুইট স্পটে হিট করে বসে তখন কিন্তু ওনার কনফিডেন্স অন্য পর্যায়ে চলে যায়। আমরা ছোটবেলা যখন যে ইএ স্পোর্টস এর ক্রিকেট গেম ছিল, ওই যে ব্যাটসম্যানের কনফিডেন্স লেভেল দেখবেন, একটা বল টাইম হলে কিন্তু কনফিডেন্স লেভেল অনেক উপরে উঠে যেত। এই ঘটনাটাই গতকালকে ঘটেছে। তো যেহেতু কালকে নতুন বলে বল করার মতো প্রপার ডান হাতি ফাস্ট বোলার পাকিস্তানের ছিলেন না, হারিস রাফ তো ফার্স্ট চেঞ্জ বোলার হিসেবে আসেন। আমি কিন্তু বলছিলাম হাসান আলীকে তারা গতকালকে ইনক্লুড করতে পারতো চাইলে, কিন্তু আসলে দে প্রুভ মি রং। হারিস রাফ ভালো বোলিং করেছে, তো সেই জায়গায় আসলে হাসান আলীকে ইনক্লুড করার অপশন নেই, এবং হারিস রাফ আসলে কারোর বোলিংটা ছিল না। তো এখন আমি আসি যে ফাহিম আশরাফ কিন্তু তাদের র্যাঙ্কসে ছিলেন, তাহলে এই সাইম আইয়ুবকে সেকেন্ড ওভার না দিয়ে যদি ফাহিম আশরাফকে দিয়ে বল করিয়ে ওই যে অভিষেক শর্মার টিপিক্যাল যে উইক জোনের কথাটা আমি বারে ম্যাচের পর ম্যাচ বলে আসছে, এইরকম একটা এফোর্ট কিন্তু গতকালকে তারা মানে নিতে পারতেন। এবং যেহেতু ভারতের রানের চাপ ছিল, প্রথম ম্যাচে কিন্তু মাত্র 128 রানের টার্গেট ছিল, ইন্ডিয়ার অ্যাডেড প্রেশারটা ছিল না যে তাকে শট খেলতে বাধ্য করা, বাট অভিষেক শর্মাকে কিন্তু কালকে শুরুতে শট খেলতে হতো। তো আমার মনে হয় এই প্ল্যানটা ফাহিম আশরাফকে দেখেছি। জি, তো ফাহিম আশরাফকে কিন্তু কালকে সেকেন্ড ওভারে চাইলে আনতে পারতেন পাকিস্তান টিম ম্যানেজমেন্ট, এটা একটা ভুল। আর আইপিএল এ যেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়, সেখানে মিচ স্টার্ক কিন্তু অভিষেক শর্মাকে ডিসমিসড করেছিলেন। ঠিক আছে, মিচ স্টার্কও কিন্তু লেফট আর্ম ফাস্ট বোলার, শাহিন শাফরিদিও লেফট আর্ম ফাস্ট বোলার। আপনি যদি মিচ স্টার্কের ডেলিভারিটা বা একটা যে বিল্ড আপ দেখেন অভিষেক শর্মাকে ডিসমিস করার ক্ষেত্রে, তার আগের ডেলিভারিটা ছিল আউটসাইড অফ স্টাম্প মুভিং অ্যাওয়ে, ঠিক আছে। তারপরের ডেলিভারিটাও কিন্তু মুভিং অ্যাওয়ে ডেলিভারি ছিল, বাট সেটা পিচ করেছিল কি উইদিন মিডিল অর লেগ স্ট্যাম্প, সেটা আলতো করে তার ব্যাটের পাশ ঘেসে অফ স্ট্যাম্পটা ছুঁয়ে বের হয়ে যায়। তো এরকম কোনো প্ল্যানিংও কিন্তু গতকালকে আমরা শাহিন শাফরিদির
পক্ষ থেকে দেখে থাকেনি। তো আসলে আপনি শুরুতেই অনেক বড় ভুল করে ফেলেছেন, সেখান থেকে পরবর্তীতে রিকভার করা আসলে খুব মুশকিল ছিল। বাট হারিস রাউফ বোল্ড হিজ হার্ট আউট, উনি ওনার সর্বোচ্চ চেষ্টা আসলে করেছেন এবং এই যে পাকিস্তানের পরাজয়টাকে বিলম্বিত করার জন্য যতটুকু যা করা সম্ভব আমরা কিন্তু হারিস রাউফের পক্ষ থেকে দেখেছি। তো এই আসলে মোটামুটি বিষয়। এখন সাইম আইবের কথা আসবো। সাইম আইব কিন্তু বিগত ম্যাচগুলোতে দুর্দান্ত বোলিং করেছে, গতকালকে কেন উনি খুব ভালো বোলিং করতে পারেননি? তো অনেক ভাই কিন্তু গতকালকে একটা কথা বলছিলেন যে বোলাররা বোলিং করেন, বোলিং পার্টনারশিপের একটা ইস্যু থাকে যে এক প্রান্ত থেকে টাইট বোলিং হলে আরেক প্রান্ত থেকে কিন্তু বোলাররা উইকেট নিতে পারেন। আমি একটা রেফারেন্স দিই যে মোস্তাফিজুর রহমান যে এবার ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন আইপিএল, ওইখানে কিন্তু মোস্তাফিজের চেয়ে ভুবনেশ্বরের উইকেট সংখ্যা বেশি ছিল। কারণ কি, মোস্তাফিজ এক পাশ থেকে টাইট বোলিং করছিলেন এবং আনপ্লেয়েবল ডেলিভারি ছিল। ওই বলগুলো আউট হতেও ব্যাটসম্যানের কষ্ট ছিল, মানে বলতে ব্যাটে লাগাতে হবে, আউট হতে গেলে সেটাও পারছিলেন না। পরবর্তীতে যখন ভুবনেশ্বর কুমার অপোজিট সাইড থেকে আসছিলেন সেক্ষেত্রে কিন্তু তাকে চার্জ করতে গিয়ে উইকেট দিচ্ছিলেন। তো সাইম আইব যে বিগত ম্যাচগুলোতে উইকেট পেয়েছিলেন সেই টাইমে কিন্তু পাকিস্তানে মোহাম্মদ আবরার এবং সুফিয়ান মুকিব এরকম দুজন বোলার ছিল, এক পাশ থেকে তারা প্রেসার ক্রিয়েট করেছে। পরবর্তীতে সাইম আইব আসলে ব্যাটাররা চার্জ করতে গিয়ে তাকে উইকেট দিয়ে এসেছেন, কিন্তু গতকালকে সুফিয়ান মুকিব ছিলেন না, সেই জন্য কিন্তু সাইম আইবকে তারা আসলে উইকেটটা থ্রো করতে পারেন। তো এইগুলো আসলে বিষয় পাকিস্তানের বোলিং এর ক্ষেত্রে ঘটেছে। আমার মনে হয় বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে পাকিস্তানের প্ল্যানিংটা আর একটু বেটার হতে পারতো।